খুব গুরুত্বপূর্ণ একটা খবর তোমাদের জন্য আছে। কি সেই খবর? পলিটিক্যাল একাডেমি অর্থাৎ আমাদের এই একাডেমি থেকে ২৬ তারিখ ঠিক রাত্রি ৮টায় তোমাদের জন্য একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। এই পরীক্ষা কেন নেওয়া হচ্ছে? যাতে তোমরা এখনো পর্যন্ত কতটা প্রস্তুতি নিতে পেরেছো একেবারে ফাইনাল এক্সামের মতো করেই সেই রকম মানের সেই রকম করে একেবারে প্রশ্নপত্র তোমাদের জন্য থাকছে ২৬ তারিখ রাত ৮টায় পলিটিক্যাল একাডেমিতে। তাই এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। ওখান থেকে তোমাদের কিন্তু আমরা এক্সামটা নেব। আরেকটি কথা, এই এক্সামে মূলত তোমরা যারা 50% নাম্বার পাবে প্রত্যেকে কিন্তু আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের একাডেমিতে অ্যাডমিশন হতে পারবে তোমরা 50% ছাড়ে। অর্থাৎ আগে ছিল অ্যাডমিশন ফিস ৬,০০০, এখন তোমরা ৩,০০০ দিয়ে ভর্তি হতে পারবে। এই ৬,০০০ এবং ৩,০০০-এর মধ্যে কোনো তফাৎ নেই। তোমরা যারা ৩,০০০ দিয়ে ভর্তি হবে 50% যারা পাবে প্রত্যেকে আগের সমস্ত ভিডিও পেয়ে যাবে, রেকর্ডিং থেকে শুরু করে সব কিছু তোমরা পাবে, পিডিএফ সমস্ত কিছু, মক টেস্ট সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, যারা মূলত 80% নাম্বার পাচ্ছ, যারা 80% নাম্বার পাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের থাকছে। তাদের জন্য ভর্তি ফি হচ্ছে মাত্র ২,০০০। যারা 80% রেজাল্ট করবে, ভালো মার্কস পাবে, তাদের জন্য ২,০০০ টাকা ভর্তি ফি থাকছে। অর্থাৎ এই চরম সুযোগ কিন্তু শুধুমাত্র তোমার কেরিয়ারকে গড়ে দিতে পারবে। একটা মাস নয়, তোমাদের এখন টাইম আছে 50 দিন। এখানে তোমাদেরকে বলা হবে এই 50 দিনে কিভাবে তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারবে, কিভাবে কত ঘন্টা করে পড়াশোনা তোমাদের করতে হবে। 6 ঘন্টা থেকে 8 ঘন্টা এনাফ সময় তোমরা যদি টাইম দিতে পারো তোমাদের চাকরি সুনিশ্চিত করবে পলিটিক্যাল একাডেমি। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান আমরা পড়াই, তাই আর দেরি নয়, নিচে দেওয়া ফোন নম্বরে আজই যোগাযোগ করো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আজকের আমি মূলত 5th আমাদের মক টেস্ট দেখতে পাচ্ছ, মক টেস্ট 5th মক টেস্ট তোমাদের নিয়ে চলে এসেছি। সবাই রেডি তো? চলো আজকের মক টেস্টগুলোকে দেখে নিই, তোমাদের প্রশ্নগুলো কি কি রয়েছে। সংবিধানের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বারবার করে এসেছে। চলো, প্রথম প্রশ্ন বলছে, ভারতের সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে নির্দেশাবলী দেওয়া রয়েছে? 1 নম্বর অংশে, 2 নম্বর অংশে, 3 নম্বর অংশে নাকি 4 নম্বর অংশে? আমরা 1 নম্বর অংশে জানি, তাই তো? আমরা 1 নম্বর অংশে জানি। 2 নম্বর অংশেই মূলত কিন্তু নাগরিকতার সম্পর্কে দেওয়া রয়েছে, তাই তো? নাগরিকতা সম্পর্কে দেওয়া রয়েছে। 3 নম্বর অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 4 নম্বর অংশে কিসের কথা বলা হয়েছে? 4 নম্বর অংশে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে। নির্দেশমূলক নীতির কথা মূলত বলা হয়েছে। তারপরে প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? কোনো রকম অস্পৃশ্যতা থাকবে না। 12 নম্বর ধারা, তোমরা মূলত জানো এখানে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, তাই তো? রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। 15 নম্বর ধারাতে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সমানাধিকারের কথা বলা হয়েছে। 16 নম্বর ধারায় সরকারি চাকুরির কথা বলা হয়েছে। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতার কথা বলা হয়েছে। কত নম্বর ধারায়? 17 নম্বর ধারায় অস্পৃশ্যতার কথা বলা হয়েছে। 18 নম্বর ধারায় তোমাদের মূলত কোনো ধরনের সম্মান বা আমাদের 18 নম্বর ধারাতে মূলত কোনো রকম কোনো উপাধি গ্রহণ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে বা বাধা দেওয়ার কথা বলা হয়েছে। পরের যে কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? কোনটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? সাম্যের অধিকার, এটা তো একটা মৌলিক অধিকার, আমরা প্রত্যেকেই জানি এটা মৌলিক অধিকার। স্বাধীনতার অধিকার, অবশ্যই এটা মৌলিক অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার, অবশ্যই এটা মৌলিক অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24 নম্বর ধারাতে রয়েছে, প্রত্যেকে জানি। সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারাতে রয়েছে। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারাতে রয়েছে। তাই যথেষ্ট হবে জীবিকা অর্জনের অধিকার, এটাই হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নটি কি বলছে,
হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা কি? হেভিয়াস কর্পাস বলতে কি বোঝায় আমি আগের দিন কিন্তু ভিডিও করেছি এটা নিয়ে, রিট নিয়ে, সেই রিটটা অবশ্যই দেখে নেবে। কোনো ব্যক্তিকে জেলের ভেতর আটকে রাখা, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, কোনো ব্যক্তিকে অপসারণ করা, উপরিউক্ত কোনোটিই নয়। অবশ্যই একটা ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা হেভিয়াস কর্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ, তাকে সশরীরে উপস্থিত করার কথা বলা হয়। যদি তার দোষ না হয় আদালত তাকে ছেড়ে দিতে পারে, সেটা সশরীরে উপস্থিত করা, হেভিয়াস কর্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ। পরবর্তী প্রশ্নটি বলছে ভারতের সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তার বয়স হয়। 24 নম্বর ধারায় তাহলে কি বলছে বুঝতে পারছো? কোনো রকম কারখানাতে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হচ্ছে। কত নম্বর? কত বছরের নিচে? 14 বছরের কম, 12 বছরের কম, 7 বছরের কম, 15 বছরের কম। একেবারেই সঠিক উত্তর কি বলো? প্রত্যেকে প্রশ্নের উত্তর দাও। একেবারেই সঠিক উত্তর 14 বছরের কম। পরবর্তী প্রশ্ন বলছে কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে? আমরা প্রত্যেকেই জানি 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। তাহলে কত সালে? 1976 সালে মৌলিক কর্তব্য অংশটি যুক্ত করে, তাই তো? মৌলিক কর্তব্য অংশটি যুক্ত করে। পরবর্তী প্রশ্ন কি বলছে ভারতের সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরীর কথা বলা হয়? পঞ্চায়েত ব্যবস্থার কথা বারবার করে পড়েছি। 40 নম্বর ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কথা আমরা বলে থাকি। ভারতের সংবিধানের কোন ধারায় সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়? সিভিল কোড প্রণয়নের কথা বলা হয় 41, 42, 43, 44। একেবারেই সিভিল কোড হচ্ছে 44 নম্বর ধারার কথা বলা হচ্ছে। তোমাদেরকে বারবার করে বলছি আমাদের এই পেইড কোর্স একটা রয়েছে, অবশ্যই 999 একটা অফার চলছে, 31শে জুলাই পর্যন্ত অফারটা থাকবে। সেই অফারটি নিলে তোমরা আমার যে বইটি প্রকাশিত হয়েছে ওই বইটি কিন্তু তোমরা একেবারেই ফ্রিতে পেয়ে যাবে। 799 বইটার দাম, কিন্তু সেটা তোমরা ফ্রিতে পাবে 999 দিয়ে। আমাদের এখানে মক টেস্ট সিরিজ শুধুমাত্র যদি তোমরা পারচেস করো। চলো, কোন দশকে ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 করা হয়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা যেভাবে প্রশ্নটা দেখে থাকো তার থেকে ঠিক একটু অন্য রকম। কোন দশকে বলেছে? 1960-এর দশকে, 1970-এর দশকে, 1980-র দশকে, 1990-এর দশকে? আমার যেটুকু মনে হয় 1980-র দশকে। কেন 1980-র দশকে হয় তোমরা বলতে পারবে? কেন এটাকে আমি 1980-র দশকে মূলত বললাম? কারণ আমাদের এই বিষয়টা যদি তোমরা লক্ষ্য করো, এখানে 1988-79-র দিকে আমাদের কিন্তু এই সংবিধান সংশোধনী হচ্ছে। তোমরা যদি লক্ষ্য করো সম্ভবত 61তম যে সংবিধান সংশোধনী তার মধ্য দিয়ে এটা করা হচ্ছে। 61তম সংবিধান সংশোধনী 1988-তে হচ্ছে, সেটা 1989 সালে সেটা কার্যকরী হচ্ছে, এইরকম একটা বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 80-র দশকে আমরা সেটা বলতে পারি। পরবর্তী প্রশ্ন বলছে 2008 সালের 6ই মে কেন্দ্রের ইউপিএ সরকার রাজ্যসভায় যে 108তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিল তার লক্ষ্য কী ছিল? রাজস্থানের গুর্জর সম্প্রদায়ের নামে তপশিল উপজাতিদের তালিকাভুক্ত করা, বন্দী ব্যক্তিদের অধিকার রক্ষা করা, শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দান করা, পার্লামেন্ট ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা। একেবারেই সঠিক উত্তর ডি, পার্লামেন্ট ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা। পরের প্রশ্নটি কি বলছে? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা প্রদান করা হয়েছে? 56তম, 73তম, 76তম নাকি 74তম? যখন পঞ্চায়েতের কথা আসে আমরা কি জানি? আমরা জানি 73তম সংবিধান সংশোধন। 73তম সংবিধান সংশোধন। যখন তোমাদের পৌরসভার কথা আসবে তখন আসবে 74তম সংবিধান সংশোধনের কথা। কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে? কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি
সংবিধানের অন্তর্ভুক্ত করে। 1976, 1978, 1980, 1982 আমরা কিন্তু কিছুক্ষণ আগে মূলত এটা পড়ে এসেছি। বলো কোন সালে হবে? আমরা এক্ষুনি কিন্তু সেটা করে এসেছি, অবশ্যই 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে আমরা দেখি। পরবর্তী প্রশ্ন বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বিবৃতি? 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে প্রথমবার 21 বছর বয়সের ঊর্ধ্বে সকল মহিলাকে ভোটাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়। তারপরে বলছে 1935 সালে ভারত শাসন আইন গণপরিষদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করে। কোনটা তোমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে বলো তো? সঠিক প্রশ্ন হচ্ছে শুধুমাত্র বি, এটা কখনোই করেনি। শুধুমাত্র সঠিক উত্তর বি, 1935 সালে ভারত শাসন আইন গণপরিষদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেছিল। পরবর্তী প্রশ্ন বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনগুলি সঠিক? আবার ভারতে একরকম আইন নেই, কনসেপচুয়াল কিন্তু প্রশ্ন এগুলো। দেখো কোনো আইন নেই যা কোনো ব্যক্তিকে লোকসভা নির্বাচনে 3টি ভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে বাধা দেয়। আমরা জানি অবশ্যই 3টি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা বা 2টো জায়গা থেকে করে অনেকে, এটা তাহলে আমি কেটে দিলাম। 1991 সালে লোকসভা নির্বাচনে চৌধুরী দেবীলাল এখানে দুটি করে দাও, 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একদম সঠিক, 2টি আসনে 91 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 3টা বলছে বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি একাধিক আসনে নির্বাচিত হওয়ার দরুন কোনো আসনে উপনির্বাচন আয়োজিত হলে তার দল ওই উপনির্বাচনের খরচ বহন করেন। একেবারেই সঠিক উত্তর। তাহলে 2 এবং 3 কোন অপশানে আছে? 2 এবং 3 অপশান ডি, 2 এবং 3 অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে কেন্দ্র সরকারের সাপেক্ষে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? এন গোপালাস্বামী আয়েঙ্গার কমিটির রিপোর্টে ভারতের প্রশাসনিক সংস্কারের জন্য একটি মন্ত্রী ও একজন সচিব নিয়োগের প্রস্তাব করে। কোনটা সঠিক তোমাকে বলতে হবে। 1966 সালের, এটা কেটে দাও, 1966 সালের প্রশাসনিক সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী 1970 সালে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল গঠন করে, যেটি প্রধানমন্ত্রীর অধীনে ছিল। শুধুমাত্র এ বি বলো সঠিক উত্তর কোনটি হবে? একেবারেই তোমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2 অর্থাৎ সি। পরবর্তী প্রশ্নটি কি বলছে? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? জুডিশিয়াল কাস্টডির অর্থ হলো এক্ষেত্রে অফিসার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের হেফাজতে থাকে এবং তার জেলের পরিবর্তে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়। দ্বিতীয়টা বলছে জুডিশিয়াল কাস্টডির সময় সংশ্লিষ্ট মামলার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে কোর্টের অনুমতি ছাড়া সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয় না। কোনটা সঠিক? সঠিক উত্তর কি হবে? একেবারেই শুধুমাত্র 2, এটা সঠিক, এটা ভুল। শুধুমাত্র বি সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে জাতীয় স্তরের কোন মন্ত্রক শিডিউল্ড ট্রাইব এবং আদার ফরেস্ট ডলার্স রেকগনিশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2016 বলবৎকরণের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ করে? পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, পঞ্চায়েতি রাজ মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, উপজাতি বিষয়ক মন্ত্রক? কোনটি হবে? তোমাদের কোনটা মনে হচ্ছে বলার চেষ্টা করো, কোনটা তোমাদের মনে হচ্ছে? অবশ্যই এটা উপজাতি বিষয়ক মন্ত্রক, অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী বলছে ভারতের শাসনতন্ত্রের কোন বৈশিষ্ট্যটি এর যুক্তরাষ্ট্রের চরিত্রকে নির্দেশ করে? আমরা তো অনেক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে পড়েছি, তোমাদেরকে আমি আলোচনাও করেছি। যুক্তরাষ্ট্র ব্যবস্থার চরিত্র কোনটা? বিচার ব্যবস্থার স্বাধীনতা সুরক্ষিত, কেন্দ্রীয় আইনসভার সদস্যরা নির্বাচনী ক্ষেত্রগুলি থেকে নির্বাচিত হয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার আঞ্চলিক দলগুলি থেকে নির্বাচিত সদস্য থাকেন, নাকি মৌলিক অধিকারগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার চরিত্রকে কে নির্দেশ করে? সঠিক উত্তরটি হচ্ছে বিচার ব্যবস্থার স্বাধীনতা এখানে সুরক্ষিত, এটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোনো উদারনৈতিক গণতন্ত্রে স্বাধীনতা সুরক্ষিত করে নিচের কোন বৈশিষ্ট্যটি? পৃথক বিচার ব্যবস্থা, ক্ষমতার এককেন্দ্রিকতা, নির্বাচিত সরকার, নাকি ক্ষমতার বন্টন? একেবারেই সঠিক, ক্ষমতার বন্টন। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের সংবিধান অনুসারে সম্পদের কেন্দ্রীভবন কোনটি লঙ্ঘন করে? সংবিধান অনুসারে সম্পদের কেন্দ্রীভবন, যদি সম্পদ এক জায়গায় হয়ে যায় সেটা কি লঙ্ঘন করে? সাম্যের অধিকারকে,
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহকে, স্বাধীনতার অধিকারকে, কল্যাণকর রাষ্ট্রের ধারণাকে, কোনটাকে এরা এড়িয়ে যায়, কোনটাকে লঙ্ঘন করে, কোথায় কি বলা আছে আর কোনটাকে লঙ্ঘন করছে? অবশ্যই নির্দেশমূলক নীতি। একটু দ্রুত বলছি কারণ ভিডিওটি তোমাদের যত ছোট হবে তোমাদের দেখতে তত ভালো লাগবে এবং তোমাদের কিন্তু বোরিং আসবে না। তোমাদের পরবর্তী প্রশ্ন বলছে, গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত কবে হয়েছিল? তোমরা 9 ডিসেম্বর 1946 সাল, এটা তোমরা প্রত্যেকেই তোমরা জানো। আগের বারে আমি কিন্তু যদি এটা না বলে আমি 7 ডিসেম্বর বলে দিই তাহলে আমি তোমাদের ভুল বলেছিলাম, অবশ্যই সেটা 9 ডিসেম্বর হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন আইনে কলকাতায় 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা প্রত্যেকেই জানি এটা, একদম প্রথম দিকে ভাবো, একদম প্রথম দিকে 1773-এর। পরবর্তী প্রশ্ন কি বলছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রত্যেকে জানো, নিউ দিল্লিতে কনস্টিটিউয়েন্ট হলে, তাই তো? তারপরের প্রশ্ন, গণপরিষদ কবে ভারতের সংবিধান গ্রহণ করেছিল? আবার সংবিধান গ্রহণ করেছিল যদি বলে 26শে নভেম্বর 1949। পরবর্তী প্রশ্ন বলছে, 9 ডিসেম্বর 1949 সালে গণপরিষদের প্রথম অধিবেশনে কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? তখন কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, বিএন রাও। খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর সচ্চিদানন্দ সিনহা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির, বলে স্যার এত সহজ প্রশ্ন আসবে? আসলে এই প্রশ্নগুলোই তো তোমাদের পরীক্ষায় মূলত পড়ে থাকে। বি আর আম্বেদকর। আম্বেদকরের কিন্তু সম্পর্কে তোমরা জেনে রাখবে, আম্বেদকরের কিছু বই সম্পর্কে তোমরা কিন্তু পড়ে রাখবে, বলে রাখলাম। নিম্নলিখিত কোন শব্দটি প্রস্তাবনার অন্তর্গত নয়? কোন শব্দটি প্রস্তাবনায় নেই দেখো তো একটু। সভারেইন এটা রয়েছে, ডেমোক্রেটিক এটা রয়েছে, সোশ্যালিস্ট এটা রয়েছে, ফেডারেল এটা কিন্তু নেই। পরবর্তী প্রশ্ন বলছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি শব্দটি কোথায় পাওয়া যায়? কোথায় দেখতে পাই? নির্দেশমূলক নীতিতে, জরুরি অবস্থাতে, মৌলিক কর্তব্যতে, নাকি প্রস্তাবনাতে? একেবারে সঠিক উত্তর কিন্তু আমরা প্রস্তাবনাতে লক্ষ্য করি। ইউনিটি, ইন্টিগ্রিটি এগুলো কিন্তু আমরা প্রস্তাবনাতে দেখতে পাই। পরবর্তী প্রশ্ন বলছে, লিবার্টি বা স্বাধীনতা, ফ্রেটার্নিটি বা ভ্রাতৃত্ববোধের ধারণা সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা প্রত্যেকেই জানি, জার্মানি থেকে জরুরি অবস্থা এটা নেওয়া হয়েছে। রাশিয়া থেকে আমরা মূলত মৌলিক যে কর্তব্যের যে ধারণাটা সেটা নিয়েছি। মৌলিক অধিকার তো নিয়েছিলাম আমরা ইউএসএ থেকে। ফ্রান্স থেকে মূলত আমরা এই ফ্রেটার্নিটি এবং এই লিবার্টি ধারণাটা নিয়েছি। আমেরিকা থেকে মৌলিক অধিকারের কথা বলেছি, অনেক অনেক বিষয় আমরা এখান থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, প্রস্তাবনায় সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটি কত সালে যুক্ত হয়েছে? সোশ্যালিস্ট এবং সেকুলার প্রত্যেকেই জানি 42তম সংবিধান সংশোধন 1976 সালে হয়েছিল। 42তম সংবিধান সংশোধনীতে, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি। নিম্নলিখিত কোনটিকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়েছে? মৌলিক অধিকার, প্রস্তাবনা, নির্দেশমূলক নীতি, 10ম তফসিল। অবশ্যই এটা প্রত্যেকেরই জানা কথা, প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকেই জানো। সেটা হচ্ছে কি, সঠিক উত্তর হচ্ছে প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের আত্মা। অনেকে কিন্তু মৌলিক অধিকার করে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। পরের প্রশ্নটি কি বলছে, ভারতের সংবিধানের 5 নম্বর ধারা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? 5 নম্বর ধারা 1 থেকে 4 পর্যন্ত আমরা জানি প্রত্যেকে, রাষ্ট্রের সীমানা পরিবর্তন, রাষ্ট্রের ভূখণ্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে বলা হয়েছে। আর তারপরে ঠিক 5 থেকে 11 নম্বর ধারা পর্যন্ত কিসের কথা বলা হয়েছে? নাগরিকত্বের সম্পর্কে বলা হয়। পরবর্তী প্রশ্নটি বলছে, সংবিধানের কোন তফসিলে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় রয়েছে? তোমাদের সমস্ত তফসিলগুলো কিন্তু জানতে হবে। 12টা যে তফসিল রয়েছে, সব তফসিল কোনটা কোনটা কিসের জন্য প্রত্যেকটা জানতে হবে, মনে রাখতে হবে তোমাদেরকে। অবশ্যই একাদশ তফসিলে কিসের কথা বলা হয়েছে আমরা জানি, বলো। 10ম তফসিলে আমরা দেখেছিলাম যে 1985 সালে যেটা গড়ে উঠেছিল কি, প্রত্যেকে বলো, দল ত্যাগ বিরোধী আইন। দল ত্যাগ বিরোধী আইন আমরা 10ম তফসিলে দেখেছি। একাদশ তফসিলে কি দেখেছি? একাদশ তফসিলে দেখেছি পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত, 73তম সংবিধান সংশোধনের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত। দ্বাদশ তফসিলে কি দেখেছি বলো?
পঞ্চায়েত ব্যবস্থা পরে পুরসভা পৌরসভা সংক্রান্ত। তৃতীয় তপশিলে কি দেখেছি, চতুর্থ তপশিলে, পঞ্চম তপশিলে, এগুলো তোমরা প্রত্যেকটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। সঠিক উত্তর কী হবে? শপথ গ্রহণ কোথায় দেখতে পাই যাই? তৃতীয় নম্বর তপশিলে আমরা মূলত শপথ গ্রহণটা আমরা লক্ষ্য করতে পারি, তৃতীয় তপশিলে বলা হয়েছে। ভারতের সংবিধানে কোন তপশিলে রাজ্যসভার আসন সংক্রান্ত বিষয় বলা হয়েছে? আবার দিয়েছে রাজ্যসভার আসন, বলো কোন তপশিলে রাজ্যসভার আসন সংক্রান্ত বিষয়টা বলা হয়েছে? চতুর্থ তপশিলে রাজ্যসভার আসন সংক্রান্ত বিষয় নিয়ে বলা হয়েছে। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাজ্যে রাষ্ট্রপতির শাসন বলবৎ হতে পারে? রাজ্যে 326 নয়, 370 নয়, 380 না, 356 নম্বর ধারা, তাতে রাজ্য। আর কেন্দ্রে 352 নম্বর ধারা। এই বলতে বলতে দিয়ে দিয়েছি। ভারতের সংবিধানের 352 নম্বর ধারা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? কেন্দ্র রাজ্য সম্পর্কিত না, সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা না, রাজ্যের জরুরি অবস্থা না, জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে 352 নম্বর ধারায়। রাজ্যের জরুরি অবস্থা 356 নম্বর ধারায়। 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা, যেটা এখনো পর্যন্ত কিন্তু একবারও জারি করা হয়নি। জাতীয় জরুরি অবস্থা কবার? 3 বার। পরবর্তী প্রশ্ন বলছে 80 নম্বর ধারা, খুব গুরুত্বপূর্ণ 80 নম্বর ধারা, প্রত্যেকেই তোমরা জানো 80 নম্বর ধারা সম্পর্কে। 80 নম্বর ধারা লোকসভার গঠনের কথা বলে, রাজ্যসভা গঠনের, রাজ্য বিধানসভা পরিষদ, রাজ্যসভা গঠনের কথা বলে 80 নম্বর ধারাতে। পরের প্রশ্ন কি বলছে? ভারতের সংবিধানের কোন ধারায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য বিধান প্রণয়ন রয়েছে? কত নম্বর ধারায়? 356 না, 365 না, 337 তো নয়, 338 নম্বর ধারাতে উপজাতিদের বিধি প্রণয়ন রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের সংবিধানে কোন ধারায় অর্থ বিলের উল্লেখ রয়েছে? একদম লাড্ডু প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো 110 নম্বর ধারাতে অর্থ বিলের উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের 312 নম্বর ধারা নিম্নের কোনটির সাথে যুক্ত বা কোনটির সাথে সম্পর্কিত? কোনটির সাথে সম্পর্কিত 312 নম্বর ধারা? আমরা প্রত্যেকেই জানি, এটা বারবার করে তোমাদের বলেছি, কিন্তু পেইড ক্লাসটা আমি বারবার করে বলেছি, এই 312 নম্বর ধারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সর্বভারতীয় কৃত্যক, বার্ষিক অর্থ সংক্রান্ত বয়ান, প্রশাসনিক ট্রাইব্যুনাল নাকি গ্রামসভা? সর্বভারতীয় কৃত্যকের কথা বলে। কিসের কথা বলে? সর্বভারতীয় কৃত্যকের কথা এখানে বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? নিম্নের কোনটির সঙ্গে 10ম তপশিল যুক্ত? এক্ষুনি আমি আলোচনা করেছিলাম, উপজাতি অধ্যুষিত অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের প্রশাসনিক বিধান। এটা কত নম্বরে কেউ বলতে পারবে? দলত্যাগ বিরোধ সংক্রান্ত, একদম দলত্যাগ বিরোধ সম্পর্কে 10ম তপশিল। এগুলো তাহলে আর পড়ার দরকার নেই, তোমরা পড়ে নেবে। পরের প্রশ্নটা কি বলছে? শূন্যস্থান পূরণ করুন। ড্যাশ ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়? এর থেকে লাড্ডু কোশ্চেন আর হতেই পারে না, 368 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন বলছে কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের কর্তব্য এবং ক্ষমতা বিষয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এই পরীক্ষার প্রশ্ন তোমাদের আসতেই পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরকে এটা জানতেই হবে। ধারা নম্বর 149 নম্বর ধারায় বলা হয়েছে জেনারেল কর্তব্য এবং ক্ষমতা সম্পর্কে। ওকে, পরের প্রশ্ন কি বলছে? ভারতের সংবিধানের 320 নম্বর ধারা কোনটির সাথে সম্পর্কিত? 20 নম্বর ধারা কোনটির সাথে সম্পর্কিত? পাবলিক সার্ভিস কমিশনের সাথে সম্পর্কিত, পঞ্চায়েত ব্যবস্থার সম্পর্কিত, প্রশাসনিক ট্রাইব্যুনাল নাকি সংসদের ক্ষমতা বলি? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলীর সাথে। মূলত 73তম সংবিধান সংশোধনী দ্বারা কোন ধারাটি কার্যকরী হয়েছিল? 73তম সংবিধান সংশোধনী কিসের কথা বলে? পঞ্চায়েতের কথা বলে। পঞ্চায়েতে কিসের সাথে জড়িত? 40 নম্বর ধারার সাথে জড়িত, আমরা জানি, যেটা হচ্ছে মোটামুটি তোমাদের নির্দেশমূলক ভিত্তিতে যেটা বলছে। পরেরটা কি বলছে? ধারা 17 কিসের সাথে জড়িত? আমাকে ছোবে না, কিসের? অস্পৃশ্যতা দূরীকরণ। 17 কিসের সাথে জড়িত? অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত। পরের প্রশ্ন বলছে সংবিধানে কততম ধারায় অর্থমন্ত্রকের উল্লেখ রয়েছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আমি তোমাদের এটা প্রশ্ন করতাম। অর্থমন্ত্রক কত নম্বর ধারায় রয়েছে? 245, 260, 290 নাকি 280? বলো, প্রত্যেকে বলো। একদম সঠিক উত্তর দিয়েছ
280 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের সংবিধানের অষ্টম তফসিলের সম্পর্কিত কিসের সাথে? অষ্টম তফসিল, আমি বারবার করে বলেছি সব তফসিলগুলো তোমার পড়ে রাখবে, একটা প্রশ্ন চলে আসতেই পারে। পার্টগুলো জেনে রাখবে কোন পার্টে কি বলা হয়েছে, একটা প্রশ্ন আসতেই পারে। বলছে অষ্টম তফসিলে বলা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা, ট্রাইব্যুনাল, রাজ্যসভা স্বীকৃত ভাষাসমূহের তালিকা। একদম ভাষাসমূহের তালিকা। এখন কিন্তু 22টি ভাষা আমাদের স্বীকৃত ভাষা সরকারি। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে ভারতের সংবিধানে 24 নম্বর ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? শিক্ষার অধিকার, আমরা জানি শোষণের যে অধিকার, ব্যক্তিগত জীবন ও স্বাধীনতা সংরক্ষণ, শিশুদের খনি সংক্রান্ত কর্মে নিয়োগ নিষিদ্ধকরণ, বেগার প্রথা এবং মানুষকে পণ্যরূপে বিক্রয় নিষিদ্ধকরণ। তোমরা এইখানে খুব গুরুত্বপূর্ণ দেখো, এইখানে 23 এবং 24 দুটো কিন্তু দেওয়া আছে, তাহলে ভালো করে তোমাদেরকে এর উত্তরটা তোমাকে জানতে হবে। কি উত্তর? দেখো, শিশুদের খনি সংক্রান্ত কর্মে নিয়োগ নিষিদ্ধকরণ, এটাই হচ্ছে সঠিক উত্তর। এটা কোথায় বলেছে? 24 নম্বর ধারাতে। 23 নম্বর ধারাতে কি বলেছে? 23 নম্বর ধারাতে বলেছে বেগার খাটানো যাবে না, মানুষকে পণ্যরূপে ক্রয় বিক্রয় করা যাবে না, পাচার করা যাবে না তাদের। আর খনির কথা বলেছে 24 নম্বর ধারাতে, মনে রাখবে এটা। বলো তারপরে কোন ধারায় হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা রয়েছে? হাইকোর্টের লেখ জারি করার ক্ষমতা রয়েছে, আমি আগের দিনই ভিডিও করে বলেছি তোমাদের। হাইকোর্টের কোন ধারায় রয়েছে? 226 নম্বর ধারা হাইকোর্টে রয়েছে, 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্টে রয়েছে লেখ জারি করার ক্ষমতা। পরের প্রশ্নটি কি বলছে? বলছে ভারতের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? কয়টি তফসিল রয়েছে? আমরা প্রত্যেকেই জানি সংবিধানে 12টি তফসিল আমাদের রয়েছে। তোমাদের জন্য প্রশ্ন, কটা পার্ট রয়েছে? তোমরা বলবে আমাদের কটা অংশ বা কটা পার্ট রয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে যে ধারায় পরামর্শ দান করতে পারেন, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে যে ধারায় পরামর্শ দান করতে পারেন তা হলো 143, 42, 41, 44। আমার তো মনে হয় 143। তোমাদের কি মনে হয় বলো? তোমাদের কি মনে হয়? একদম সঠিক উত্তর 143। পরবর্তী প্রশ্নটি বলছে কেন্দ্রীয় তালিকা কোন তফসিলের অন্তর্গত? কেন্দ্রীয় তালিকা, 3টে তালিকার কথাই বলা হয়েছে সেই তফসিলে। চতুর্থ তফসিল, পঞ্চম তফসিল, সপ্তম তফসিল, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই আমাদের সপ্তম তফসিলে আমাদের কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার কথা মূলত বলা হয়। এখন তোমাদের জন্য প্রশ্ন হলো কোন তালিকায় কটি করে বিষয় রয়েছে? কেন্দ্র তালিকায় কটি রয়েছে, রাজ্য তালিকায় কটি রয়েছে এবং যুগ্ম তালিকায় কটি রয়েছে? তোমরা কিন্তু আমাকে বলবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের কোন অংশের অন্তর্গত? কোন পার্টের অন্তর্গত মৌলিক কর্তব্য? আমরা জানি 51A, সেটা কি? আমরা নির্দেশমূলক নীতি দেখেছি না? পার্ট 4 A, এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নের কোনটির বিচারযোগ্য নয়? কোনটি বিচারযোগ্য নয়? মৌলিক কর্তব্য বিচারযোগ্য নয়, নির্দেশমূলক নীতি বিচারযোগ্য নয়, ক্রিমিনাল প্রসিডিওর কোড বিচারযোগ্য নয়, নাকি কোনোটিই নয়? কোনটি বিচারযোগ্য নয়? সঠিক উত্তর কী হবে? আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা জানি এখানে অফিসিয়াল উত্তর দিয়েছে কোনোটিই নয়। এটা কি হতে পারে? অফিসিয়াল উত্তর দিয়েছে বিচারযোগ্য নয়, কোনোটি নয়, কিন্তু আমরা জানি মৌলিক কর্তব্য বিচারযোগ্য নয়, নির্দেশমূলক নীতি সেটা বিচারযোগ্য নয়, মানছি। এ এবং বি মানছি বিচারযোগ্য নয়, কিন্তু ক্রিমিনাল প্রসিডিওর কোড কি বিচারযোগ্য নয়? আমার সেটা তো মনে হয় না। তোমাদের কি মনে হয়? তোমরা একটু এটা দেখে নিও যে ক্রিমিনাল প্রসিডিওর কোড এটা কি বিচারযোগ্য নয়? আমার তো সেটা মনে হয় না। যাই হোক, চলো, ভারতের সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতির বর্ণনা রয়েছে? নির্দেশমূলক নীতি 4 নম্বরে আমি বললাম, অংশ 4। একেবারে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। তা সবাইকে এখনও পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এখনও পর্যন্ত থাকার জন্য, এবং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পরীক্ষা দাও। আশা করছি তোমাদের ফল খুব ভালো হবে। লাস্ট 4টি প্রশ্ন। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতের সংবিধানের যে অংশের অন্তর্গত? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সেটা কোথায়? নির্দেশমূলক নীতিতে না, স্বাভাবিক অধিকারে না, স্বশাসিত অধিকারে না, তাহলে কোথায়?
মৌলিক অধিকারে আমরা দেখতে পাই শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, তাই তো 32 থেকে 35 নম্বর ধারার মধ্যে। তারপরে কি বলছে, মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, ফ্রান্স ব্রিটেন বাদ দিয়ে দিলাম। মৌলিক অধিকার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে মূলত নেওয়া হয়েছে। তারপরে প্রশ্নটি কি বলছে, ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? এগুলো লাড্ডু কোশ্চেন। 6টি মৌলিক অধিকার রয়েছে আমাদের। তারপরে ধর্মীয় অধিকার কোন ধারায় দেওয়া রয়েছে? ধর্মীয় অধিকার 25 থেকে 28, 14 থেকে 18, 19 নম্বর, 21 নম্বর। তোমরা লক্ষ্য করে দেখো, অপশান দেখলেই করতে পারবে। 14 থেকে 18 সাম্যের অধিকার, হবেই না। 19 নম্বর ধারা স্বাধীনতার অধিকার, হবেই না। 21 নম্বর ধারা স্বাধীনতার অধিকার, হবেই না। 25 থেকে 28 নম্বর ধারা ধর্মীয় অধিকার এই নম্বরে বলা আছে। অবশ্যই ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর পরীক্ষা তোমাদের হবে, এ নিয়ে কোনো টেনশন নেই, সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে দিয়েছে। তোমাদের কোশ্চেনের সঙ্গে কিন্তু পরীক্ষা হলে দেখা হবে। আর আমার সাথে দেখা হবে পরের ভিডিওতে।